ওয়ালাইকুম আসসালাম সুলতানা রিমা। ওয়ালাইকুম আসসালাম সুলতানা রিমা। সবাই একটু জয়েন হোক। তারপর আছেন মাসুমা আক্তার, তাহরিমা সুলতানা তুষি, ফাতেমা ইসলাম, আখি মিতু, আব্দুল সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পরীক্ষা কেমন দিলেন সবাই? তারপর আছেন হালিমা আক্তার, আব্দুল সালাম, ফ্রোজেন তামান্না, আব্দুল্লাহ আল মাসুদ। তো আমরা বেশি লেট করব না, দ্রুতই শুরু করে দেব, কারণ রমজান মাস তো টাইম দিয়ে দেওয়া হয়েছে আগেই, তাই না? এখন কেউ যদি না আসে কতক্ষণ ওয়েট করা যায় বলেন? গতকাল ক্লাস নেওয়ার কথা ছিল, হ্যাঁ, সন্ধ্যার পর, মানে ইফতারি করার পর, নামাজ পড়ার পর আর ভালো লাগে নাই, পরে বললাম যে থাক, নিব না, এই জন্য আবার আজকে চলে আসলাম। যাক, এরপর কে কে আছেন? লাস্ট কার কমেন্ট পড়ছিলাম? ওরে বাবা, অনেকেই তো কমেন্ট করে ফেলছেন। এই যে আব্দুল্লাহ আল মাসুদের পরে মৃত্তিকা, মির্জা আছেন, অদ্রি দাস বলছেন ভালো হয়েছে, সুলতানা রিনা অনেক ভালো, আখিমিত নিবন্ধন ইকোনমিক্সের জন্য কি বই পড়বো? বাজারে অনেক বই আছে, আপনি যে কোনো একটা বই দেখে যেটা ভালো মনে হবে ওইটা নেবেন। চান মোহন বলছেন যে ভালো। নাসরিন রিনা বলছেন যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল সালাম বলছেন জি স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। কানিস ফাতেমা আসসালামু আলাইকুম। রিয়া রিয়া বলছেন কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জান্নাত বাকিয়া বলছেন কেমন আছেন? এখন বলেন স্যার রিটেনের জন্য কি বই পড়বো? ভাই বাজারে অনেকগুলো বই পাওয়া যায়, আপনি ওইখান থেকে যে কোনো একটা বই নিয়ে, আমার যেটা পরামর্শ বা আমার যে জিনিসটা মনে হয়, ওইখান থেকে যে কোনো একটা বই নিয়ে আপনি প্রথমে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করা শুরু করবেন, একটু ঘাটাঘাটি করবেন, 2 দিন শুধু প্রশ্ন নিয়ে গবেষণা করবেন, কোথায় থেকে প্রশ্ন হয়েছে, কোন অধ্যায় থেকে, আর ভবিষ্যতে কি প্রশ্ন আসতে পারে, এরকম মানে বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি বুঝে যান যে এই প্রশ্ন আসে ভাইয়া, তাহলে আপনি কিন্তু ওইখান থেকেই কমন পাবেন, ঘুরে ফিরে ওই জিনিসগুলাই। সো আপনার কাজ হবে বিগত সালের যে প্রশ্নগুলো ওগুলাকে বিশ্লেষণ করা। এখানে আমি আপনাকে বলি, রিটেনের জন্য কোনো কোর্স হয় না। অনেকে কিন্তু রিটেনের কোর্স চালু করতেছে, এটা কিছুই কিন্তু শেখাইতে পারবে না, কারণ এখানে টোটালি অনার্স লেভেলের থেকে প্রশ্ন হয়। এখানে আপনার কি শেখাবো? অনার্স লেভেলে তো হিউজ পরিমাণ সিলেবাস। এজন্য আমি বলবো বিগত সালের প্রশ্নের আলোকে নিজে নিজে বাসায় পড়ে নোট করেন, নোট করে নিজে নিজে পড়েন। এখানে আসলে এক একজনের এক এক সাবজেক্ট, এরকম না যে সবার মিলে একটা সাবজেক্ট, এখানে একটা কোর্স চালু করে দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু এরা কিন্তু এইটাই করবে যারা কোর্স চালু করতেছে। রিটেনের কোর্স আসলে রিটেনের কোনো কোর্স হয় না, ঠিক আছে? বুঝছেন কিনা আমি কি বুঝাইছি? রিটেনের জন্য আপনাকে নিজেকেই গুছিয়ে নিজেরই পড়তে হবে। সো আর একটা সাথে একটা বই রাখবেন বা 2টা বই রাখলেন ওই বইগুলা থেকে। হ্যাঁ ভাই, সমস্যা
কলিং বেল তো লাগিয়েছি কিন্তু যে বারবার লাগানো হয় না। সরি একটু ইন্টারাপ্ট হয়ে গেল। সো নিজে নিজে পড়বেন, যে বিষয়টা মাথায় রাখবেন, যেভাবে পড়তে হবে সব কিন্তু আমি বলে দিলাম। এখন আসেন আমরা আজকে পড়বো যে জ্যামিতির বীজগণিত থেকে আজকে শুরু হবে। আজ বীজগণিতের একদম শুরু থেকে শুরু করব, কেমন? তো এইখানে দেখেন প্রথমেই যে জিনিসটা আছে, এখানে যদি আমরা একটু খেয়াল করেন, বীজগণিতীয় রাশি কি? বীজগণিতীয় রাশি প্রক্রিয়া চিহ্ন। এখন প্রক্রিয়া চিহ্ন কোনগুলোকে বলা হয়? এই যে প্লাস মাইনাস, এগুলো কিন্তু পরীক্ষা আসে। কোনগুলো প্রক্রিয়া চিহ্ন? এই যে ভাগ, তারপরে হচ্ছে গুণ, এগুলাকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। ঠিক আছে, প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর। সংখ্যা নির্দেশক অক্ষর, সংখ্যা নির্দেশক অক্ষর বলতে বোঝাইতেছে এখানে চলক কোনগুলা, এই যে এক্স ওয়াই জেড, এগুলো আমরা ইউজ করি। সংখ্যা নির্দেশক অক্ষর এবং অর্থবোধক, এগুলার অর্থবোধক বিন্যাস। সংখ্যা নির্দেশক অক্ষর, যেমন এখানে 4x আছে, 3y আছে, এগুলাই মনে করেন যে সংখ্যা নির্দেশক অক্ষর। এগুলার এই যে অর্থবোধক বিন্যাস, অর্থবোধক যে বিন্যাস মানে এগুলাকে সাজানো, অর্থবোধক ভাবে সাজানো, যে এটার একটা ভ্যালু আছে। তো এটাই হবে কি? একটা রাশি। দেখেন রাশি হলে কিন্তু মাঝখানে সমান চিহ্ন থাকবে না, মাঝখানে সমান চিহ্ন থাকবে না, শুধু রাশি হইতেছে একটা। আপনি শুধু যদি 4x ধরেন, এইটাও একটা রাশি হিসেবে নিতে পারেন। মানে এইটুকু যদি ধরেন, এইটুকু একটা রাশি, এটাকে আপনি ভাগ করে নিতে পারেন, এটাকে আপনি ভাগ করে নিতে পারেন। এরপরে যে জিনিসটা আছে, যে এইটা হলো যে বীজগণিতের রাশি। এখন যদি সমীকরণ আসে, বা সমীকরণ কোনটা, এই যে এইটা ইকুয়াল, আমরা এটা লিখি না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সমীকরণের এই যে চলকগুলো আছে, এখানে একটা চলক, বি একটা চলক, এই চলকগুলোর ভ্যালু যদি দেন, এ এবং বি এর যে মান দিবেন, এই মানের জন্য এই পক্ষ এবং এই পক্ষ সবসময় সমান হবে। তাহলে এইটাকে আপনি বলতে পারেন কি? সমীকরণ। মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে, হ্যাঁ। আর যেটা রাশি, রাশির মাঝখানে কোনো সমান চিহ্ন থাকবে না। শুধু যেমন আমি যদি লিখি 3x প্লাস 2y, এটাও একটা রাশি। আবার যদি লিখি ab প্লাস xy, এটা একটা রাশি। রাশি হচ্ছে এই যেখানে বলা আছে প্রক্রিয়া চিহ্ন থাকতে হবে মাঝখানে, কি এই যে প্রক্রিয়া চিহ্ন আছে, এগুলা প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ, এগুলাকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। পরীক্ষা আসতে পারে এখান থেকে। এরপর আসুন চলক কোনগুলো, যে বলে চলক। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলো চলক, এদের মান নির্দিষ্ট নয়। যেমন আমি যদি বলি x প্লাস ওয়াই ইকুয়াল 7, এখানে দেখেন এটা একটা বীজগণিত রাশি না? আবার এইটা আপনি যদি এইটা যদি টোটালটা যদি চিন্তা করেন, এটা একটা সমীকরণ। আবার শুধু যদি এটা চিন্তা করি x প্লাস ওয়াই, এটা কিন্তু একটা বীজগণিতীয় রাশি। যেমন এখানে x এর যে কোনো মান হতে পারে, y এর যে কোনো মান হতে পারে। x এবং y এর মান কিন্তু নির্দিষ্ট না। x এর জন্য আপনি 1 2 3 4 5 6 বসাইতে পারেন, সেম ভাবে y এর জন্য। ঠিক আছে, এরপর হচ্ছে ধ্রুবক। ধ্রুবকটা কি? যে বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক, এদের মান নির্দিষ্ট। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক, এদের মান নির্দিষ্ট। যেমন বীজগাণিতিক রাশিতে মনে করুন ax প্লাস by
প্লাস মনে করেন 7 দিলাম, অথবা ax প্লাস by অনেক সময় ধ্রুবকটাকে c দ্বারা প্রকাশ করে c, মনে করেন কি এই c এর মান হচ্ছে 7, এই 7 যে আমরা ইউজ করলাম 7 এর মান কি চেঞ্জেবল, এটা কিন্তু আজীবনই 7ই থাকবে। কিন্তু এখানে দেখেন x আছে আর y আছে, এই দুইটার মান কিন্তু চেঞ্জেবল, x এবং y এর মান আপনি কিন্তু আপনার মতো করে দিতে পারবেন। x এবং y এর যে ভ্যালুগুলা এগুলা কিন্তু চেঞ্জেবল, চলক হচ্ছে চেঞ্জেবল, চলকের ভ্যালু যে কোনোটা হতে পারে, বাট ধ্রুবক যে সংখ্যাটা থাকবে এটা টোটালি নির্দিষ্ট, ঠিক আছে। এরপর আমাদের যে জিনিসটা লাগবে সরলীকরণ, এটা কিন্তু আমাদের লাগবে, যে অনেক সময় আমরা দেখা গেল যে একটা সরলের অঙ্ক আসছে, এখানে গুণের কাজ আগে করব, যোগের কাজ আগে করব, বিয়োগের কাজ আগে করব, নাকি ভাগের কাজটা আগে করব। এখানে দেখেন বোর্ড মাস এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এই যে বোর্ড মাস, এই যে বোর্ড মাস, এখান থেকে এটাই বলে দিব আমরা সরলীকরণে কার, আপনি যদি উল্টাপাল্টা করেন এক এক সময় এক এক রেজাল্ট আসবে, যদি এগুলা কাজ যদি মানে সিরিয়াল অনুযায়ী না করেন। এখন বলেন বিতে প্রথমে করতে হবে ব্র্যাকেটের কাজ, এই যে বিতে, এই যে এখানে খেয়াল করেন এই যে বিতে কি দেওয়া আছে, ব্র্যাকেট, তাই না? বিতে কার কাজ? বিতে কিন্তু শুরুতেই ব্র্যাকেটের কাজ প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট চিন্তা করতে হবে। প্রথমে আমাদের ব্র্যাকেট খুঁজতে হবে, ব্র্যাকেট, এরপরে খুঁজতে হবে ব্র্যাকেটের ভিতরে বা ব্র্যাকেটের বাইরে অফ আছে কিনা। অফ মানে এর মানে গুণ, কিন্তু যদি অফ থাকে দেখেন অফের কাজ আগে করতে হবে। কার কাজ? অফ মানে এর, যদি এর লেখা থাকে এর কাজটা আমরা আগে করব। এরপরে আছে ডিভিশনের কাজ মানে কি ভাগ, দেখেন অফের কাজের পরে ডিভিশনের ভাগ, তারপরে কিন্তু গুণের কাজ, দেখেন তারপরে কিন্তু এই যে গুণের কাজ। অফ যদিও এক প্রকার গুণ, কিন্তু অফের কাজ আমাদের কি, অফের কাজটা আগে করতে হবে, এরপরে ভাগের কাজ, তারপরে সরাসরি যে গুণটা দেওয়া থাকবে, যদি এর লেখা থাকবে এই অফের পরিবর্তে কিন্তু এর লেখা থাকবে, আর এইটার পরিবর্তে সরাসরি গুণ চিহ্ন লেখা থাকবে, এই গুণ চিহ্নের কাজ ভাগের পরে। তারপরে করব আমরা কার কাজ? যোগের কাজ। এই সবার পরে এডিশন, যেটা থেকে আসতেছে বোর্ড মাস। সবার শেষে আমরা বিয়োগ করব, কার কাজ? সবার শেষে হচ্ছে বিয়োগের কাজ। এটা ছিল বোর্ড মাস। ছোটবেলায় আমরা মনে রাখছি এটা, যে আওয়াজ হচ্ছে, দেখেন তো আওয়াজ হয় কিনা, সবাই একটু বলেন তো আওয়াজ হচ্ছে কিনা। কোনো একজনে বলছে কিসের আওয়াজ হচ্ছে? কোনো আওয়াজ হচ্ছে না, হ্যাঁ? এরপরে দেখেন প্রথমে যে প্রশ্নটা আসছে যে চলকের বৈশিষ্ট্য কোনটি? চলকের বৈশিষ্ট্য কি? একটু আগে বলছিলাম চলক কোনগুলা, এই যে ax প্লাস by যদি রাশি হয়, এখানে x এবং y হচ্ছে চলক, তো চলকের মান নির্দিষ্ট না, x এবং y এর আমরা যে কোনো ভ্যালু দিতে পারি, হবে না। প্রতীক ব্যবহার করা যায় না, প্রতীক ব্যবহার করা যায়, মান নির্দিষ্ট নয়, এটা কিন্তু সঠিক। আবার বলছে ক এবং গ, ক তো এমনিতে সঠিক না। তার মানে দেখেন চলকের মান কি না, নির্দিষ্ট না, যদি ধ্রুবক হয় তাহলে এটার মান নির্দিষ্ট। এরপরে বলছে একটি সংখ্যার a গুণিতক এবং অপর একটি সংখ্যার b গুণিতকের সমষ্টি বীজগণিতীয় প্রতীকে প্রকাশ করলো। এখন দেখেন একটি সংখ্যা, এই একটি সংখ্যা আমরা ধরে নিলাম x, এইটার a গুণিতক মানে ax, হ্যাঁ, অপর একটি সংখ্যা এটা ধরে নিলাম y, এইটার b গুণিতক মানে এটাকে b দ্বারা গুণ করছে, b একটা সংখ্যা x এটাকে a দ্বারা গুণ করতে বলছে, একটা সংখ্যা y এটাকে b দ্বারা গুণ করতে বলছে। এরপরে বলছে যে এদের সমষ্টি মানে কি, যোগফল কত, তার মানে x প্লাস by, এটা কিন্তু যোগফল। একটি সংখ্যার a গুণিতক অপর একটি সংখ্যার b গুণিতকের সমষ্টি মানে যোগফল কত, তার মানে x প্লাস by। দেখেন বুঝছেন কিনা? ক্লিয়ার কিনা? স্বপ্ন সারথী বলছেন যে স্যার একটা বিষয় জানার ছিল, বলে সেট কোড পূরণ করিনি, আমার রেজাল্ট আসবে কি? সেট কোড পূরণ লিখতে হবে, হয় লিখছেন কিনা এটা বলেন, যদি লিখে থাকেন তাহলে আসবে, আবার পূরণ যদি না করে থাকেন তাহলে আসবে না মনে হয়।
কারণ আপনি যদি লিখেই না থাকেন তাহলে এটা ধরে নেবে কোন সেটে আপনি পরীক্ষা দিচ্ছেন, তাই না? এখন আপনাকে যে মানে যেখানে মেশিনে খাতা দেখে সেখানে যে লোক থাকবে সে কি আর বুঝবে যে আপনার এটা সেট কোড কত হবে? আগের পরের প্রশ্ন মিলে যদি এরকম তো বোকার মতো কাজ করা যাবে না, ঠিক আছে? পরীক্ষার হলে কি পরীক্ষা মানে বাইরে থেকে বের হয়ে সবাই বলেছে পরীক্ষা সহজ, কিন্তু ভিতরে যারা থাকে কতটুকু পেশারা থাকে তারা কিন্তু বলতে পারবে। এটা বলছেন 0/0, এখানে 0/0 না, কোন সংখ্যার নিচে যদি জিরো দেখেন, কোন সংখ্যার নিচে যদি জিরো দেখেন ওইটার মান সব সময় ইনফিনিটি অথবা অনির্ণয়। নিচে যদি জিরো থাকে, উপরে যা মনে তাই থাকে, উপরে জিরো আছে, জিরো একটা সংখ্যা, মানে জিরোকেও জিরো দ্বারা ভাগ করা যায় না। উপরে মনে করেন x/0, এটাতে মনে রাখেন x এর মান কি হইতে পারে 0 1 2 3 -1 -2 -3 যাই হোক, x এর ভ্যালু যাই হোক, উপরে যাই হোক, x এর পরিবর্তে যে সংখ্যায় বসান, এখানে জিরো থেকে শুরু করে যে সংখ্যায় বসাবেন নিচে যদি জিরো থাকে এটার কোনো ভ্যালু আসবে না। এটা কি? এটা হচ্ছে অনির্ণয় বা ইনফিনিটি। অনেক সময় এই চিহ্ন দেওয়া থাকবে, কোনটা দেওয়া থাকবে? এটা বলছে ডিভাইড 30/½ এন্ড অ্যাড যোগ। কোন সংখ্যাকে হাফ দ্বারা যদি ভাগ করেন, আমরা বলতেছি কোন সংখ্যাকে হাফ মানে অর্ধেক দ্বারা যদি ভাগ করেন, এটা হাফ, হ্যাঁ, এই হাফ দ্বারা যদি ভাগ করেন সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে। সংখ্যাটা কত হয়ে যাবে? দ্বিগুণ। এটা বলতে পারেন কিভাবে? আপনি যে কোনো সংখ্যাকে হাফ দ্বারা ভাগ করে দেখেন, এই যে 30, এটাকে ভাগ কত? হাফ। দেখেন এই 2টা কিন্তু উপরে চলে যাবে, 30 × 2 নিচে কিন্তু 1 ইকুয়াল কিন্তু 60 হলো, তাই না? এটার সাথে এরপরে বলতেছে আবার 10 যোগ করতে, তাহলে 60 + 10 সমান কিন্তু 70। এখন যে কোনো সংখ্যাকে, একটা টেকনিক শিখিয়ে দিলাম, যে কোনো সংখ্যাকে হাফ দ্বারা ভাগ করলে তার ভ্যালু হয়ে যাবে কত? দ্বিগুণ। হাফ দ্বারা ভাগ করা আর 2 দ্বারা গুণ করা একই কথা। হাফ দ্বারা ভাগ করা আর কয় দ্বারা? 2 দ্বারা গুণ করা একই কথা। এখন যদি আমি বলি যে এই 15কে হাফ দ্বারা ভাগ করো, তাহলে আমরা কিন্তু আর এত কিছু করব না, জাস্ট এটাকে 2 দ্বারা গুণ করে দেব। যদি বলে যে 45কে হাফ দ্বারা ভাগ করো, তাহলে আমরা কি করব? জাস্ট 2 দ্বারা গুণ করে দেব, সময় বাঁচানোর জন্য। হাফ দ্বারা ভাগ করা আর 2 দ্বারা গুণ করা একই কথা। ক্লিয়ার? এরপর আছে মাঝখানে দেখেন এই প্রত্যেকটাই গুণ চিহ্ন, জিরোর সাথে যাই গুণ করেন, জিরোর সাথে পৃথিবীর যত সংখ্যা আছে সবগুলা যদি গুণ করেন রেজাল্ট কিন্তু জিরোই আসবে, যেহেতু সবগুলা গুণ চিহ্ন। আবার যদি এরকম থাকতো 4 + 5 ইন্টু, খেয়াল করে দেখেন, ইন্টু 0, আবার এইখানে এসে যোগ 7 × 1, এটার ভ্যালু তাহলে কত হবে? এটা তো 0 হয়ে গেল, সবগুলা গুণ থাকার কারণে এটা 0 হয়ে গেল, কিন্তু এটার ভ্যালু কত হবে দেখি কে কে পারেন। এটা সুবোধে বলছে বৃত্ত ভরাট করা ছাড়া ওএমআর কাউন্ট হবে না। এটাই, আপনি যদি নাও লিখে থাকেন, যদি বৃত্তগুলো ভরাট করে থাকেন তাহলে কাউন্ট হবে। শামসুল আরা বলছে স্যার কোন 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 টপিক থেকে আসবে? স্যার ওখানগুলো করেন, বেশিরভাগই তো আমাদের করানো হয়ে গেছে। সবগুলা পড়বেন, ডিমাশীল, মানসিক দক্ষতা বাদে সব পড়বেন। দেখেন এইটার অ্যান্সার কিন্তু 0 হবে না। কেন 0 হবে না? এই দুইটার দেখেন 9 × 0 যোগ 7 × 1 7। এখন এই দুইটা কিন্তু গুণাকার আছে, তার মানে এরা 0 যোগ 7, তার মানে কিন্তু 7। দেখেন পরীক্ষার হলে এইটা আসলেই কিন্তু অনেকে কিন্তু অ্যান্সার বল দিচ্ছেন। মানে কি এটা অ্যান্সার অনেকের এরকম হলো কেন? আমি বলছি যে 5 নম্বরের অ্যান্সার কত, 5 নম্বর যেটা আমি করতে দিলাম এটার অ্যান্সার কত হবে? এক একজনের এক এক অ্যান্সার কেন? হ্যাঁ 7 হবে। মাহমুদুল হাসান খান বলছেন যে 7 হবে। 7ই তো আমি দেখতেছি। কি 11 রে ভাই? স্যার প্রাইমারি বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো করে দিলে আমাদের প্রাইমারির আর বিসিএস এর বিগত সালের প্রশ্ন ভাই আমি কিভাবে করবো? এখানে সব প্রশ্নই আছে, এখানে যেখানে করাইছি, এখানে যে বিসিএস এর প্রশ্ন না, যেমন এই যে আগের যে প্রশ্নটা করলাম এটা তো প্রাইমারি প্রশ্ন, এই যে আমরা তো এগুলি সমাধান করতেছি রে ভাই, এই যে প্রাইমারির প্রশ্ন। এর আগে যেটা করছি দেখেন এই যে বিসিএস এর প্রশ্ন, তা আমরা কি করতেছি? এটা বিসিএস এর প্রশ্ন, এগুলা থেকে তো আসে, যে প্রাইমারি প্রশ্ন করছি, তার মানে প্রাইমারি বিসিএস সবই তো চলে আসতেছে এখানে, এখান থেকে তো প্রশ্ন আসে, আমি তো এমনিতে পড়াতেছি না, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন এটা প্রাইমারি প্রশ্ন, দেখেন এখানে 3টা প্রশ্ন প্রাইমারি, এরপরেটাও দেখেন এটা প্রাইমারি প্রশ্ন, তার মানে আমি কি করে দিছি বলেন? এটা তো প্রাইমারি প্রশ্ন। এই যে এটা কি হবে দেখেন, মাইনাস আছে, তার মানে -1, এটাকে দেখেন গুণ আকারে আছে, কি আকারে?
আছে, তাহলে আমাদের -1 লেখার দরকার নেই, সরাসরি আমরা লিখে ফেলি, যেহেতু এখানে গুণাকার আছে, গুণাকার থাকলে সুবিধা একটা, -1 ইন্টু -1, তার মানে এই দুইটাকে গুণ করলে আমরা জানি মাইনাসে মাইনাসে +1, এই জন্য প্লাসটা লিখতে হয় না। আবার এইখানে আরেকটা -1 আছে, এটা আমরা রেখেই দিলাম, দেখেন আমি এক লাইনে কিন্তু লিখতে পারতাম, লিখলাম না, এখানে কিন্তু প্লাস আছে। আবার দেখেন এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 1 ইন্টু 1, 1 ইন্টু 1। এখন দেখেন তো এটা গুণ করলে এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে -1, আর এখানে +1, ভ্যালু কিন্তু 0, ভ্যালু কিন্তু কি 0। মনোযোগ না দিলে তো আর 10 বার করলেও লাভ হবে না। এখানে কি বলছে, এত অপেক্ষা এত কত বড়, কোনটা বড়, বড় বলতেছে এটা, তাই না? আমরা আগে দুই পাশের ভ্যালু বের করি। হ্যাঁ, এটার ভ্যালু কত আসে দেখেন তো, একটু নিজেই করতে পারবেন, নিজেই করেন। এখানে -10, ওকে -10, আর এই দিকে মাইনাসে মাইনাসে +7, তার মানে এই দিকে হচ্ছে -3, আবার এই দিকে সেম ভাবে দেখেন কি হইতাছে -10, আর এই দিকে হইতাছে মাইনাস কত, প্লাস মাইনাসে -7, এই দিকে কিন্তু -17, এইদিকে কিন্তু -17। এখন বলতেছে যে এত অপেক্ষা এত কত বড়, এটা দেখেন কত হবে অ্যান্সার, এটা বলেন অ্যান্সার কত হবে, কোনটা হবে এখন? এত অপেক্ষা এত কত বড়, তাহলে এখানে দেখেন যে এখানে কোনো ভুল আছে কিনা দেখেন তো। এখানে তো যে জিনিসটা বলতেছে বললাই আমাদের, দেখেন এইটা অপেক্ষা এইটা কত বড়, তার মানে এইটার কথা বড় বলতেছে না, এইটার কথা বড় বলতেছে, তার মানে তো আমাদের হিসাবে তো এটা হয় -17 -3, তার মানে -17 +3, এটা তো অ্যান্সারে নাই, -14 নাই। কিন্তু এটা যদি আমরা করতাম যে -3 এখানে -17, তাহলে কিন্তু অ্যান্সার আসে -3 আর মাইনাসে মাইনাসে +17, তাহলে কিন্তু 14 আসে। এই হিসাবে অ্যান্সার কিন্তু এইটাই আসে, হয়তোবা কোনো একটা সময় এইটা কিন্তু এইখানে আসার কথা হিসাবে, যেমন এইটা অপেক্ষা এইটা বড় না, তার মানে বলতেছে এইটা বড়, কিন্তু আমরা যোগ করে দেখলাম তো এইটা ছোট, -17 ছোট নাকি -3 ছোট, -17 ছোট নাকি -3 ছোট, এইটা কিন্তু ছোট, -17 ছোট, -3 কিন্তু কি বড়, -17 থেকে বড়, কারণ একজনের কাছ থেকে আপনি 3 টাকা ঋণ করছেন, আরেকজনে কি করছে 17 টাকা ঋণ করছে, তো কার ঋণের পরিমাণ বেশি, যে 17 টাকা ঋণ করছে, তার মানে ওই হিসাবে এই হিসাবে যদি আসে, কারণ এটা তো বড়ই না, এটা তো ছোট, আমাদের বিয়োগ করতে হলে তো বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে, ছোটটা থেকে মানে বড়টা থেকে, এখানে আপাত দৃষ্টিতে আপনার কাছে 17 মনে হইতেছে বড় না, -3 হইতেছে বড়, এই জন্য -3 থেকে কোনটা বিয়োগ করতে হবে, -17, তো তাহলে কত -3, এই যে মাইনাসে মাইনাসে +17, তার মানে হচ্ছে 14। ঠিক আছে, বুঝছেন কিনা? আর বেসিক ম্যাথ কোর্সটা আপনারা যারা বলতেছেন ভাইয়া এইটা করান ওইটা করান, আসলে বেসিক ম্যাথ কি, বেসিক ম্যাথ বলতে কি বোঝায়, যে আপনি যে কোনো চাকরির জন্য নিজেকে যদি পারফেক্ট করে নিতে পারেন, আপনি যদি করেন আমি বিসিএস এর প্রশ্ন আর নিবন্ধনের প্রশ্ন সমাধান করে দিই, এই যে প্রাইমারি প্রশ্ন, তাহলে তো আমার জন্য সুবিধা, তাহলে আমি ওইগুলো সমাধান করি, এক দিনে এক অধ্যায় করে শেষ হয়ে যাবে, এক দিনে এক অধ্যায় করে শেষ হয়ে যাবে। আমার ক্লাস দেওয়ার কথা ছিল কয়টা, কতগুলো ক্লাস হবে, এই যে এটা কত হবে, এটা আপনারা বলেন, x/0 এর মান কত, x/0, এটা দেখেন কোন সংখ্যাকে আমি বলছিলাম 0 দ্বারা ভাগ করা যায় না, এর শুরুতে দেখাইছিলাম যে 0 যদি নিচে থাকে সব সময় ইনফিনিটি বা অনির্ণেয় বা অসীম, 0 নিচে থাকলে উপরে যা মনে তাই থাকে, এটা দেখার দরকার নাই, 0 নিচে আছে তো ইনফিনিটি, এগুলো বারবার পড়ানো তো ভালো লাগে না, এগুলো করে নিবেন, একই অঙ্ক, এই যে এটা একই অঙ্ক। এরপরে বলছে -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে, -1 হতে, আপনি দেখেন তো অপশনের কোন সংখ্যাটা -1 থেকে বিয়োগ করলে বিয়োগফলের মান 0, তো -1, এখন তো বিয়োগ করতে বলছে মাইনাস, এখন যদি 1 দেন, মনে করে এইটাই বিয়োগ করতেছেন, তো দেখেন তো 0 হয় কিনা, -1 হয় না, 0 কিন্তু হয় না, এখন -1 মাইনাস বিয়োগ করতে বলছে, এখন -1 বিয়োগ করে দেখেন তো, তো
1 মাইনাসে মাইনাসে +1 ইকুয়াল কিন্তু 0 হয়। তার মানে -1 থেকে যদি -1 বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল 0 হবে, আদারওয়াইজ 0 হবে না। অনেকে ভুল করে অ্যান্সার কিন্তু এটা তাকিয়ে আসবেন যে -1 থেকে 1 বিয়োগ করলে হয়তো বিয়োগফল 0, কিন্তু বিয়োগ করতে বলছে যে -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফলের মান কি হবে, 0 হবে। এগুলো একটু তাকিয়ে একটু চোখ কান খোলা রেখে করতে হবে। এরপর যে অঙ্কটা দেখেন এটা প্রাইমারিতে আসছে, এক বলছে এত মাইনাস এত কত, আমরা বড়টা থেকে, এখানে বড় কোনটা সংখ্যা, এটা ছোট কোনটা, এটা তো এখানে 31 দেখেন আমরা লিখলাম। এরপর আছে 0 দশমিক, এখানে তো দশমিক নাই, তাহলে মানে এই যে মূল সংখ্যার পরে আমরা চাইলে দশমিক দিতে পারি। এরপর আছে এখানে কত, এই যে 0 আমরা 9623 এটা লিখে ফেললাম। তার মানে 31 কিন্তু বড়, এটা কিন্তু ছোট, একের চেয়ে ছোট এটা। এরপরে দেখেন এখানে আমরা দশমিক দিয়ে শূন্য দিতে পারি। কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা, শূন্য দিয়ে দিলাম। এখন 7 কত, 7 এখানে কত 3, এখানে কত 10-এর 0, এখানে বরাবর দশমিক, এখানে কত 0, এইখানে কত 3 থেকে যাবে। তো এখন দেখেন যে এটা সরাসরি কার সাথে মিলে গেছে, 300377, 300377 এইটা অ্যান্সার। এখন বলতে পারতেন ভাই সামনে তো মাইনাস, এটার সামনে তো মাইনাস আসে নাই। হ্যাঁ মাইনাস ছিল, অবশ্যই ছিল। কার আগে মাইনাস ছিল, এর আগে কিন্তু মাইনাস ছিল। যে বড় এখানে বড়কে তার চিহ্ন হবে, বড় হইতেছে 31, দেখেন 31 আমরা কি এরকম করতাম না, মনে আছে যে 5 - 7 আমরা কি লিখি, কার চিহ্নটা লিখি, এটা বড় না, তাহলে 5 এর চেয়ে এই যে 7 তো মাইনাস কি হয় 2 হয় না, এটা অ্যান্সার, এই জন্য মাইনাস হবে এখানে, বুঝছেন কিনা। এরপরে দেখেন এই অঙ্কগুলা পরীক্ষা আসে প্রাইমারিতে, বিশেষ করে প্রাইমারির জন্য খুব ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক আসলে আমাদের প্রথমে কাজ হবে সংখ্যাগুলা গুণ করব, যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলা গুণ করব। এখানে কি আছে, 3টা 3 গুণ করলে কত 27, তার মানে আমরা আগে সংখ্যাগুলা গুণ করলাম, 27 লিখলাম। এরপরে দেখবো টোটাল কত ঘর পরে দশমিক, টোটাল কত ঘর পরে দশমিক আছে। খেয়াল করে দেখেন এখানে 3 ঘর আর 2 ঘর 5 ঘর আর 1 ঘর 6 ঘর পরে দশমিক, 3 ঘর 2 ঘর 5 ঘর 6 ঘর, 1 2 এই যে 3 4 5 6 ঘর পরে দশমিক, 1 2 3 4 5 6 টোটাল দশমিক কয় ঘর পরে দিয়ে দিলাম। তার মানে এইখানে এসে কিন্তু দশমিক দিতে হবে। আমাদের তো আসলে 2টা ঘর আর আমাদের 4টা ঘর লাগে, কিন্তু আমাদের ওই সংখ্যাগুলো নাই, আমরা শূন্য দিয়ে দশমিক দিয়ে দিলাম। এরপর আসে ভগ্নাংশের অঙ্ক, দেখেন 1/4 প্লাস 1/8, তার মানে এটা লসাগু কত হবে, দেখেন এটা দ্বারা যদি এটাকে বড়টাকে ভাগ করা যায় ছোটটা দ্বারা, তাহলে এটাই লসাগু 8, 8কে 4 দ্বারা ভাগ করলে 2 যোগ এটা কত 1, তার মানে 3/8। ঠিক আছে, এগুলো আসলেও একদম সহজ, বেসিক থেকে শুরু করতেছি, যারা একদম কিছুই পারেন না তাদের জন্য। এখানে দেখেন পরের লাইনটা কি হবে, আমরা কি বলছিলাম সবার আগে কার কাজ করতে হয় মনে আছে কিনা, ব্র্যাকেট। এখানে ব্র্যাকেট নেই, তারপরে কি ছিল অফ, মানে এর কাজ, এর না থাকলে কি ভাগ না থাকলে গুণ, এরপরে কি যোগ, এরপরে বিয়োগ। তো তার মানে সবার আগে আমাদের এর কাজটা করতে হবে, এর কাজটা করতে হবে। তার মানে এখানে আছে হাফ -3/4, এখানে দেখেন এটার কাজ যদি করি 4 4 16, এই 5 5 25, আবার বলে দিই এর মানে গুণ। ঠিক আছে, কি হচ্ছে এখানে খেয়াল করে দেখুন 4 4 16, 5 5 25, এখানে কি হচ্ছে প্লাস, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 20। এটা দেখেন এই 2 দ্বারা এটাকে ভাগ যায় 4 দ্বারা, তার মানে লসাগু কিন্তু 20 হয়ে যাবে। ভালো কথা, এটাকে এটা দ্বারা ভাগ করেন 10, মাইনাস এটাকে এটা দ্বারা ভাগ করলে 5, 3 5 কত 15, প্লাস 1 আসলে কত হয়, মিলতেছে কি 20। এখানে থাকতেছে কত একটু খেয়াল করে দেখেন তো, এখানে থাকতেছে 15 11, তাহলে 4 থাকে, হ্যাঁ কাটাকাটি করলে 1/5। দেখেন এগুলা বুঝতে হবে নাকি, 1/5 তো আসে না, কাহিনী কি, ও মাইনাস হবে -1/5, কারণ এখানে 15 তো বড়, -1/5। এখন থেকে যেটা ক্লিয়ার কিনা এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ -4, হ্যাঁ -4 ভাই শুভদে বলছেন, চৌধুরী দিয়া বলছেন, হ্যাঁ জব সলিউশন থেকে গণিতের কোর্স চালু করলে ভালো হয়। ভাই জব সলিউশন থেকে কি পড়বেন, এগুলো তো জব সলিউশন থেকে এই জিনিসগুলোই আছে, কি বলেন না বলেন আমি আসলে বুঝি না ব্যাপারটা। এই অধ্যায় যেমন বীজগণিতের রাশি যে অধ্যায় করতেছি, এই অধ্যায়টা করে জব সলিউশন খুলেন, বীজগণিতের রাশি থেকে যত অঙ্ক আছে সবগুলা কিন্তু আপনার করানো শেষ হয়ে যাবে। এরপর যে অঙ্কটা আছে পারফেক্ট কিটা দেখেন,
যে এখানে কি আছে, এখানে কি আছে 21 ইন্টু 21, এরপর আছে এরপরে 21 ভাগ 1, এরপরে এটা দেখো তো 21 ইন্টু আমাদের এই দুইটার কাজ কিন্তু আগে, কার কাজ, এই দুইটার কাজ। এখানে আমরা একটা টেকনিক ফলো করতে পারি, 21 ইন্টু 21, এটাও ইন্টু, যেহেতু সবই এটা গুণ চিহ্ন, যেহেতু সবই কিন্তু গুণ চিহ্ন হয়ে গেল। এখন নিচে যে জিনিসটা আছে